হ্যালো ভিউয়ার্স, অচিন্ত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসিসি 2 পেপারটি রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং কালচার, হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: ভারত সরকার প্রণীত আইনগুলি ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে কিভাবে সাহায্য করে। অর্থাৎ ভারতে ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত যে আইন, সেই আইনগুলি নিয়ে যে প্রশ্নটি রয়েছে তোমাদের, সেই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। দেখো, তোমাদের এই এসএসসি 2 পেপারটির যে 30 নম্বরের একটি প্রতিবেদন তোমাদের লিখতে হবে মেলা সম্পর্কে, তার উত্তর কিন্তু আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। এছাড়া আরেকটি 10 নম্বরের প্রশ্ন, অধরা এবং বাস্তব ঐতিহ্য কাকে বলে, তার উত্তরও আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এবং এখন আলোচনা করব ভারতের ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত যে আইন। তাহলে বাকি থাকবে আমার সাজেশন অনুযায়ী আর 3টি প্রশ্ন, যে 3টি প্রশ্নের উত্তর আগামী 1 থেকে 2 দিনের মধ্যে আমার চ্যানেলে কিন্তু আপলোড করে দেবো। তাই তোমাদের এসএসসি 2 পেপারের প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও দিলে তোমরা সঙ্গে সঙ্গে তার লিঙ্কটা পেয়ে যেতে পারো। তা চলো শুরু করি। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় এটি, ভারতের ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত আইন। অর্থাৎ ভারতের ঐতিহ্যকে রক্ষা করার জন্য ভারত সরকার যেসব আইন কানুন পাশ করেছিল, সেই আইনগুলো নিয়ে, তার পৃষ্ঠি নিয়ে এই নোটে আলোচনা করা হবে। দেখো, উত্তরটি তোমরা এইভাবে লিখবে: সামাজিক পরম্পরা, ভাষা, সংস্কৃতি, ভবন, পুরাবস্তু, প্রাকৃতিক সম্পদ ইত্যাদির মধ্য দিয়ে যে ঐতিহ্য প্রবাহমান, তা আক্ষরিক অর্থে রাষ্ট্রের পরিচয় বহন করে। ঐতিহ্য বস্তুতপক্ষে সামাজিক সম্পদ। কি প্রাকৃতিক, কি সাংস্কৃতিক, কি মূর্ত, কি বিমূর্ত, সকল প্রকার ঐতিহ্য ঐতিহাসিক তথা পরিবেশগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্দর প্রকৃতি এবং সংস্কৃতির উপর মানুষের অধিকার মানবাধিকারের আইন দ্বারা স্বীকৃত। রাষ্ট্রের দায়িত্ব মানুষের স্মৃতির সঙ্গে জড়িত মূর্ত এবং বিমূর্ত সকল সাংস্কৃতিক ঐতিহ্য, এমনকি প্রাকৃতিক ঐতিহ্যগুলিকে রক্ষা করা। আমাদের দেশও এই নিয়মের বাইরে নয়। প্যারা করে, ভারতে ঐতিহ্যের সংরক্ষণ কার্যত একটি সাংবিধানিক বাধ্যবাধকতা বা আদেশ। ভারতীয় সংবিধানের 51 ক অনুচ্ছেদে নির্দেশমূলক নীতিতে আমাদের দেশের বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করার ক্ষেত্রে নাগরিকদের দায়িত্বকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখো, এখানে ইংরেজি একটা লাইন আছে, তোমরা এটাকে বাদ দিতে পারো। একই সাথে জাতির কাছে গুরুত্বপূর্ণ স্থান, ভবন বা সৌধ এবং বস্তুকে সঠিকভাবে সংরক্ষণ করার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা বা দায়িত্বকে উল্লেখ করা হয়েছে। এরপরে আরেকটি এরকম ইংরেজি কোটেশন আছে, তোমরা সেই লাইনটিও কিন্তু বাদ দিতে পারো। এবং শেষে দেখো, এই লাইনটির প্যারার শেষে, সংবিধান এই সংরক্ষণের ক্ষেত্রে ভারতের যুক্তরাষ্ট্রীয় সরকার, রাজ্য সরকার এবং তাদের যৌথ দায়িত্বকে সুনির্দিষ্ট করেছে এবং যথাযথ গুরুত্ব আরোপ করেছে। পরের প্যারা দেখো, এবার বিভিন্ন আইন নিয়ে ডিরেক্টলি আলোচনা করা হবে। ভারতে ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ ভবন সংরক্ষণের আইনগত প্রয়াস প্রথম লক্ষ্য করা যায় কোম্পানির শাসনকালে। বেঙ্গল রেগুলেশন 1818, এটা 21তম আইন, 21তম 1810। মাদ্রাস রেগুলেশন 8 অফ 1817 অ্যাক্ট, এটা 20তম এবং 1863 ইত্যাদি আইনগুলির মধ্য দিয়ে প্রথমে সরকারি এবং পরে ব্যক্তিগত মালিকানাধীন ঐতিহ্যবাহী ভবনগুলিকে সংরক্ষণ করার প্রাথমিক প্রয়াস লক্ষ্য করা যায়। তবে এই বিষয়ে প্রথম গুরুত্বপূর্ণ আইন হলো দ্য ইন্ডিয়ান ট্রেজারি ট্রোভ অ্যাক্ট 1878 ITTA, যা ভারতের প্রত্নতাত্ত্বিক নিরীক্ষণ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠার পর জারি করা ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত প্রথম আইন। এই আইনের মধ্য দিয়ে আকস্মিকভাবে প্রাপ্ত ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ সম্পদের সংরক্ষণকে সুনিশ্চিত করা হয়। এই আইনে বলা হয়েছিল যে যেখানে সম্পদটি আবিষ্কৃত হয়েছে সেই জেলার কালেক্টর মধ্যস্থতার মাধ্যমে এবং প্রয়োজনে দাবিদারকে উপযুক্ত মূল্য দিয়ে পুরাবস্তুটি সরকারের হয়ে অধিকার ও সংরক্ষণ করবে। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের কোনো উল্লেখ এই আইনে ছিল না, এমনকি পুরাবস্তু সংরক্ষণের হেতু স্পষ্টভাবে লিপিবদ্ধ হয়নি। ব্রিটিশ শাসিত ভারতে পুরাবস্তু সংরক্ষণ সংক্রান্ত পরবর্তী গুরুত্বপূর্ণ আইন দ্য অ্যানসিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট 1904 AMPA, যা লর্ড কার্জনের শাসনকালে ঐতিহাসিক বা পুরাতাত্ত্বিক বা নান্দনিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ প্রাচীন ভবন বা সৌধগুলিকে রক্ষণাবেক্ষণের জন্য জারি করা হয়েছিল। তবে এই আইন জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ ভবন বা সৌধগুলির ক্ষেত্রে
প্রযোজ্য নয় বলে এক এক অঙ্গরাজ্য নিজের মতো করে ঐতিহাসিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ ভবন ও সৌধকে সংরক্ষণ করে থাকে। প্যারা করে লিখবে, পুরাবস্তু বা ঐতিহ্য সংক্রান্ত পরবর্তী আইন জারি হয় স্বাধীনতার সময়কালে। এই আইনের নাম দ্য অ্যান্টিকুইটিস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট 1947। ঐতিহাসিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ পুরাবস্তুগুলি যাতে দেশের বাইরে কেউ পাচার না করতে পারে তার জন্য এই আইনটি জারি করা হয়েছিল। পরবর্তীকালে 1972 সালে এই আইনটিকে বাতিল করে একই লক্ষ্যে দ্য অ্যান্টিকুইটিস অ্যান্ড আর্ট ট্রেজার অ্যাক্ট 1972 AATA জারি করা হয়। এরপরে দেখো শেষ প্যারা, এটি যেহেতু তোমাদের 10 নম্বরের প্রশ্নের উত্তর এটি, তাই বেশি বড় হবে না। এর পরে এটাই কিন্তু শেষ প্যারা। স্বাধীনোত্তরকালে 1950-এর দশকে ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক দুটি আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য অ্যানসিয়েন্ট মনুমেন্টস অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইট অ্যান্ড রিমেইন ডিক্লারেশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্স অ্যাক্ট 1951, যার মধ্য দিয়ে জাতীয় স্তরের প্রত্নস্থল, সৌধ এবং কেন্দ্রগুলিকে চিহ্নিত করে তাকে রক্ষণাবেক্ষণের শপথ নেওয়া হয়। যদিও এই আইনটিকে আরও সুস্পষ্টভাবে বলবৎ করার জন্য 1958 সালের 28শে আগস্ট নতুন একটি আইন কার্যকর করা হয়, যার নাম দ্য অ্যানসিয়েন্ট মনুমেন্ট অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইট অ্যান্ড রিমেইনস অ্যাক্ট 1958 AMASRA। এই আইনের মধ্য দিয়ে জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ সৌধ, প্রত্নস্থল, প্রত্নাবশেষকে চিহ্নিত বা তালিকাভুক্ত করা, প্রত্নতাত্ত্বিক উৎখননকে স্বীকৃতি দেওয়া, ভাস্কর্য এবং অতীতের অত্যন্ত গুরুত্বপূর্ণ খোদাই করা কাজকে রক্ষা করার কথা বলা হয়। তো এই ছিল তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ACC 2 পেপারটি রয়েছে তার একটি ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্ন। ভারতের ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে ভারত সরকার প্রণীত বিভিন্ন আইনগুলি কী ছিল তার উপরে বিস্তারিত আলোচনা করলাম আজকের এই নোটসটিতে। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি একটা পারফেক্ট অ্যান্সার। তোমরা এই অ্যান্সার তোমরা কলেজের স্যারকে দিয়েও চেক করে দেখে নিতে পারো। তা এই প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই পড়বে, যেহেতু 5টি প্রশ্ন মাত্র তোমাদেরকে দিয়েছি সাজেশানে, তার 5টির মধ্যে একটি প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি। তো এই প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের বাকি প্রশ্নের উত্তর, সাজেশনের বাকি প্রশ্নের উত্তর আমি খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।